শিক্ষার যুগ্ম সচিবের আশ্বাসে হয়নি সুরাহা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তিতুমিরের শিক্ষার্থীদের। রক্তে অর্জিত স্বাধীনতা রক্ষায় দল গঠন করবে ছাত্ররা, ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, পবিত্র জুমার নামাজে অংশ নেবেন লাখো মুসল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ৭৮ বছর পরও বাংলাদেশে ব্রিটিশ পরম্পরা, নাগরিক হয়ে মিশে আছেন কৃষ্টি সংস্কৃতির সাথে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসের পরও অনশন ভাঙেননি সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা, বরং আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন তারা। গতরাতে শিক্ষক, শিক্ষার্থী ও যুগ্ম সচিবের বৈঠকের পরও বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না দেওয়ায় অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিতুমিরের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কয়েকজন শিক্ষার্থীর আমরণ অনশনের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিষয়টি সুরাহা করতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে যুগ্ম সচিব বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ফিজিবিলিটি কমিটির রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত জানাবে সরকার। তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ফিজিবিলিটি কমিটি করা হয়েছে, সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয়, এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি এবং অতি দ্রুত সেটা এই ডিক্লেয়ার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, এই মঞ্জুরি কমিশনই হচ্ছে একমাত্র অথরিটি এই বিষয়ে হ্যাঁ কিংবা না বলার। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করার আহ্বান জানান সরকারের পক্ষ থেকে। যারা অনশনে আছো, আমাদের ছেলে এবং মেয়েরা, তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তোমরা থেকে কষ্ট করে এই অনশনের মতো রিস্কি কর্মসূচিতে না গিয়ে এই পর্যায়ে যাতে অনশনটা ভঙ্গ করো। তবে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিতে রাজি হননি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না দিলে রাজপথ ছেড়ে যাবেন না বলে ছাপ জানিয়ে দেন তারা। ফিজিবিলিটি টেস্ট কমিটি করা হয়েছে ২ মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদেরকে কোনো রিপোর্ট জানানো হয় না, অথচ আমাদেরকে বলা হয়েছিল খুব সহসাই ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট জানানো হবে। তিতুমির যতক্ষণ না বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা মাঠ ছাড়ছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অনশন, রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা। তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে কি বলছেন আমাদের সেটা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার যে তিতুমির কলেজ রয়েছে সেখানে। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিতে চাই যে দীর্ঘদিন ধরে যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছিল, এবং আমরা দেখেছি যে পূর্ববর্তী সময়ে তারা মহাখালীর যে রেল স্টেশন রয়েছে এবং বাস চলাচল সেটি বন্ধ করে দিয়েছিলেন তাদের দাবি আদায়ের জন্য। এবং তারই ধারাবাহিকতায় এই যে গত ৩৫ ঘন্টারও বেশি সময় ধরে তারা আমরণ অনশন করছে তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবিতে তাদের কলেজের সামনে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই কলেজের শিক্ষার্থীদের বরাতে যে এখন পর্যন্ত তাদের ২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন,
এবং তারা বলছেন, এখানে অবস্থানকারী যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি মেনে নেওয়া হবে তারা আমরণ অনশন চালিয়ে যাবে। এবং গতকালকে শিক্ষা ও যুগ্ম সচিব নুরুজ্জামান তাদের সাথে এই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদেরকে অনুরোধ করেছিলেন তাদের অনশন কর্মসূচি থেকে উঠে যাওয়ার, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে অনড় অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে তাদেরকে যে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে তারা দাবি করছেন সেই দাবিটা যত দ্রুত সম্ভব সরকারকে মেনে নিতে হবে, তা না হলে তারা ঢাকার সকল জায়গা থেকে, বিশেষ করে এই মহাখালী যে জায়গাটি রয়েছে, এই মহাখালীর যে রেল এবং সড়কের সকল বাস চলাচল তারা একেবারে বন্ধ করে দেবে, শাটডাউন ঘোষণা করে দিবে এবং তারা এর থেকে কঠোর কর্মসূচিতে যাবে। কিন্তু তারা বর্তমানে এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন সরকারকে এবং এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের বলছেন তাদের দাবি যেন খুব দ্রুত সময়ের জন্য মেনে নেওয়া হয়, তা না হলে তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। এবং তাদের একটাই দাবি, তাদেরকে এই তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই অনশন কার্যক্রম চলবে এবং এর থেকে কঠোর আন্দোলনে তারা ঘোষণা করবেন খুব শীঘ্রই। তো রাজধানীর তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ এই সংবাদ ছিল আমার কাছে। তরিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছে অন্যান্য খবরে। রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা। দেশজুড়ে মানুষকে সংগঠিত করার কাজও শুরু করেছে তারা। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া পডকাস্টে এমনটাই বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঘুষ, দুর্নীতি আর নোংরা রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের এই সুযোগ নেওয়া উচিত বলেও মনে করেন ড ইউনূস। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকারের পতন। জুলাইয়ে নাহিদ, মাহফুজ, সার্জিজ, আসিফ, তরুণ এসব শিক্ষার্থীদের আন্দোলনের ডাকে সাড়া দেয় পুরো দেশের মানুষ। একযোগে ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথ থেকে এসব তরুণ শিক্ষার্থীরাই এখন রাষ্ট্র ক্ষমতায়, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বাধা পেরিয়ে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন জাতির ঐক্য ধরে রাখতে। ঐক্য ও সমৃদ্ধের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন বাস্তবায়ন তিনি দেখেন ছাত্রদের নতুন দল গড়ার মধ্য দিয়ে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান গিডেয়ান রাসম্যানের পডকাস্টে সেই স্বপ্নের কথাই তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। This is at a good time because always I'm protecting the unity of the nation. I don't want to depart from that. One of the possibilities is the students themselves will form a party. নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য দুটি সময়ের কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিগত আমলের প্রশাসনের ঘুষ, দুর্নীতির পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের রাজনীতিতে আসা জরুরি। But the whole nation knows them. Let them take a chance, whatever they want to do. The students are ready. They are campaigning. They are organizing throughout the country. রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের নেই উল্লেখ করে দেশের উন্নয়নের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। বলেন তাদের অভিপ্রায়ও স্বচ্ছ। তবে দল গঠনের প্রক্রিয়া খুব সহজ হবে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। প্রচলিত রাজনীতি ও রাজনীতিবিদদের দুষ্টচক্র বারবারই গণতন্ত্রের পথে বাধা তৈরি করবে বলেও সতর্ক করেন। Maybe in the process of forming party, they'll fall apart. That's also danger. এ অবস্থায় শিক্ষার্থী তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন শেষ পর্যন্ত কতখানি সফল হবে তা নিয়েও কিছুটা সংশয় প্রকাশ করেন ডক্টর ইউনূস। So we don't know whether they can remove themselves from the politics that we have in the country. পডকাস্টে ছাত্র জনতার আন্দোলন ছাড়া শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, অর্থ পাচার সহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারের থেকে কোনো দল না করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রাজনৈতিক দলে অংশগ্রহণ
করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। টঙ্গীর তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন। দুপুরে বৃহত্তর জুমার নামাজে অংশ নেবেন লাখো মুসল্লি। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এর আগে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরপরই আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্ব। বিভিন্ন খিত্তায় খিত্তায় হচ্ছে তালিমের আমল। প্রথম পর্বে গাজীপুর সহ 41টি জেলার মুসল্লি ও 72টি দেশের 2000-এর বেশি বিদেশি মেহমান অংশ নিয়েছেন। এদিকে বৃহত্তর জুমার নামাজে অংশ নিতে আশপাশের জেলা থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জুবাইর। এদিকে ইজতেমা আয়োজনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে মেঘনা নদীতে চাঁদপুরের কালীপুরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন 3 জন। ঘটনাস্থলে মারা যান রিফাত ও রাসেল নামে 2 জন। আর গুরুতর আহত আইয়ুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পুলিশ জানায়, নদী থেকে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে। হাসিনার আমলে দুর্নীতিতে বেপরোয়া ছিলেন নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য, পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটন। করেছেন সরকারি সার লুটপাট, কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। ঢাকা ও নরসিংদীতে গড়েছেন সাম্রাজ্য। মাখন দাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটনের নাম শুনলেই আতঙ্কিত হতো জনপদ। বড় ভাই এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা হিসেবে পরিচিত পটন 10ম জাতীয় সংসদে 14 দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এরপর থেকেই তার অনিয়ম অত্যাচার পৌঁছায় সীমাহীনতায়। শেখ হেলাল ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ গড়ে তোলেন সাম্রাজ্য। করেছেন চাঁদাবাজি, হিন্দুদের জমি দখল। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে সরকারি সার লুটপাট, কৃত্রিম সংকট তৈরি করে লুটে নিয়েছেন বিপুল অর্থ। 582 কোটি টাকার সার আত্মসাৎ সহ অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বনেছেন 10 বছরে। রাজধানী সহ নিজ জেলায় বাড়ি, অ্যাপার্টমেন্ট ও মালয়েশিয়ায় গড়ে তুলেছেন সেকেন্ড হোম। গড়ে তোলেন পটন বাহিনী। পুরা পলাশ নির্বাচনী এলাকার আওয়ামী লীগটা একটা পরিবারের মতো। সার আত্মসাৎ সহ যুবদল নেতা শামীম হত্যা মামলায় পটন গ্রেপ্তার হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। জাতীয় পার্টি, অন্যান্য দল ছিল, তাদেরকে টোটালি তারা এখানে একনায়কতন্ত্র বা রাজতন্ত্র কায়েম করতে গিয়ে ওইসব দলগুলো নেতাকর্মীরা চাকরি এবং ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে দূরে রেখেছে। উপজেলা সেক্টর বলেন, বিসিআইসি বলেন, এই আপনার জনতা বলেন, প্রাণ বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা টাকা। তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই, এবং আমার থানা সদস্য সচিব পাপন ভাই গুলি করে যেভাবে অত্যাচার করছে, ওরা ফ্যামিলিতে অস্ত্র মার কপালে ধরে যেভাবে হুমকি দিয়েছে এবং আমাদের বাড়িতে পুলিশ পাঠায় আমাদেরকে যেভাবে ষড়যন্ত্র ওরা করছে, এতে এলাকাবাসী সবাই আতঙ্কিত ছিল। পটনের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের দাবি স্থানীয়দের। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সেটা রাষ্ট্র কোষাগারে জমা দেওয়াটা ভালো। একটা মানুষের জীবনে এত সম্পদ সম্ভব না যদি পূর্বপুরুষরা রেখে না যায়, তদন্ত করে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। শুধু পটন সাহেবের না, যত অবৈধ সম্পদ আছে, গাড়ি আছে। দোর্দণ্ড প্রতাপশালী পটনের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা।
ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের 368 কোটি টাকার জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ইসলামী ব্যাংকের 852 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার ছেলে সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তানজিলা তাসনিমের রিপোর্ট। বহুল বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এদিকে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখা থেকে ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ 51 জনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদিকে ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে 3,83 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় 43 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত 3,83,50,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 42,68,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে একটি মামলা রুজু হয়েছে। শরীফ আহমেদের স্ত্রী সহ পরিবারের 5 সদস্যকে সম্পদ বিবরণ দাখিলের আদেশ জারি করেছে দুদক। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি বাংলাদেশে ব্রিটিশ পরম্পরার খবর জানিয়ে। উপমহাদেশ ছেড়ে ব্রিটিশরা চলে গেলেও এখনও বাংলাদেশে বাস করছেন তাদের বংশধর। পরম্পরায় তারা এখন এদেশেরই নাগরিক, জড়িয়ে গেছেন বাংলার কৃষ্টি কালচারের সাথে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা। মৌলভীবাজারে 1857 সালে চা শিল্পের শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। চা বাগানে কাজ করতে এসে শ্রমিকদের বিয়ে করে সংসার শুরু করেন অনেক ব্রিটিশ নাগরিক। বাবা ব্রিটিশ, শ্বশুরও ব্রিটিশ, তারা লন্ডন থাকি এ দেশে বাংলাদেশে চা বাগানে কাজ করবার লাগি তারা আইছে। ওনারা চলে গেছেন তাদের কাজের পরিপ্রেক্ষিতে, কিন্তু তাদের বংশগত যারা আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। এখানে জন্ম নিয়েছি, আমাদের বাবাদের মুখ থেকে শুনেছিলাম যে আমাদের বাবা তারা বিদেশি ছিল। তবে 1947 সালে ব্রিটিশরা দেশ ছাড়লেও চা বাগানে কাজের সুবাদে অনেকেই থেকে যান বাংলাদেশে। তাদের বংশধররা এখন মিশে গেছেন এদেশের সংস্কৃতির সাথে। ব্রিটিশ নাগরিক হিসাবে এখানে বসবাস করছে এবং তারা মোটামুটি অনেকটা আমাদের কাছ থেকে একটু পিছিয়ে আছে, তাদের তথ্য আসলে কেউ জানা নেই। বর্তমানে ওনারা বিভিন্ন জায়গায় ছেলেরা কাজ কাম করতেছে এবং বাড়িতে ওরা কৃষির উপর নির্ভর করে দিন যাপন করছে। পালন করেন খ্রিস্টান ধর্ম, তবে ইংলিশ খ্রিস্টান বলে তারা এ এলাকায় অ্যাংলো খ্রিস্টান হিসেবে পরিচিত। বিয়ে সহ ধর্মীয় আচার অনুষ্ঠান হয় নিজেদের মধ্যেই। আমরা যেহেতু অ্যাংলো, আমাদের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাংলোদের মধ্যে বিয়ে শাদীটা হোক। তারা সকলেই এই বাংলাদেশের বাংলাদেশি হয়ে বর্তমানে বসবাস করে যাচ্ছে এবং এই শ্রীমঙ্গলের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে সেই ডাইভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে তারা সকলে বর্তমানে মিলেমিশে এই শ্রীমঙ্গলে বসবাস করছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষার যুগ্ম সচিবের আশ্বাসে হয়নি সুরাহা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তিতুমিরের শিক্ষার্থীদের। রক্তে অর্জিত স্বাধীনতা রক্ষায় দল গঠন করবে ছাত্ররা, ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস। এবং টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, পবিত্র জুমার নামাজে অংশ নেবেন লাখো মুসল্লি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।